আচ্ছা স্টার্ট হয়েছে। তো আজকে আমি যেটা নিয়ে আলাপ করতে চাচ্ছি এটাও আসলে রিলেটেড টু শরিঞ্জার কোয়েশ্চন সলভারই। এখানে আমি এই এই কনসেপ্টটা কেন লাগবে, কনসেপ্টটা কি, এই ব্যাপারটা নিয়ে আলাপ করবো। এখানে কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, বাট এটা তোমাদেরকে একটু মনে হয় মনোযোগ দিয়ে জানতে হবে যদি তোমরা কারেন্টটা ক্যালকুলেট করতে চাও। ঠিক আছে, তাহলে আসলে এডিশনালি আর কি কি জানা লাগবে সেটাই আসলে আমি আজকে একটু দেখাতে চাচ্ছি। মানে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেখানে তোমরা চাইলে সিভি ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত বের করতে পারবা, কারণ ওই সিমুলেশন লুপটা দিয়ে চার্জ বের হবে, তারপরে তুমি গেট ভোল্টেজের রেসপেক্টে ডিকিউ বাই ডিভি ডিফারেন্সিয়েট করলে সে ক্যাপাসিটেন্স দিবে, এবং ভোল্টেজ তো তুমি জানোই। সো ক্যাপাসিটেন্স ভার্সেস ভোল্টেজের রিলেশনটা তুমি পাবা। এখন কারেন্ট ক্যালকুলেট করতে গেলে দুইটা কনসেপ্ট আমাদেরকে লাগবে আর কি। আমি খুবই সামারাইজ ভাবে এই জিনিসগুলো নিয়ে আসছি যাতে ডিস্ট্রাক্টেড কম হও আর কি তোমরা। মানে এগুলার ওই যে যেমন ধরো এই যে মসের ক্ষেত্রে যে আলাপ করতে গেলে দেখা যাচ্ছে আরো অনেক কনসেপ্ট, এগুলো ফিজিক্যাল কনসেপ্ট চলে আসে। আমি শুধু সিমুলেশনের অ্যাসপেক্টটাতে কনসিডার করতে চাচ্ছি, কারণ পরে যখন তোমরা বিভিন্ন ডিভাইস নিয়ে কাজ করো ডিভাইসের ফিজিক্স তোমরা খুঁজে বের করতে পারবে আর কি, সমস্যা নেই আর কি। তো যতটুকু আইডিয়া দেওয়া যাবে। তো এখানে যে দুইটা কনসেপ্ট এডিশনালি লাগবে যদি আমি কারেন্ট ক্যালকুলেট করতে চাই, একটা হচ্ছে গিয়ে পারটারবেশন থিওরি একটা কনসেপ্ট, আর একটা হচ্ছে মোস্ট সিম্পলিফাইড ওয়েতে কারেন্ট অনেকভাবে ক্যালকুলেট করা যায়, বাট আমরা একটু জেনারেলাইজড ওয়েতে যেটা করে সিম্পলিফাইড যদি 1D কারেন্ট বের করি আর কি, তাহলে ওই NEGF ফর্মালিজম, নন ইকুইলিব্রিয়াম গ্রিনস ফাংশন ফর্মালিজম বলে একটা জিনিস আছে সেটা। তো এখন আমি খুব সংক্ষিপ্তভাবে পারটারবেশন থিওরিটা কি সেটা নিয়ে আলাপ করব, এরপর হচ্ছে NEGF-টা দিয়ে আসলে এই কি করে, দেন আমি ফুল লুপটা এই যে যেই অ্যাসাইনমেন্টটা তোমরা করছো এই লুপটাকে আবার একটু ফ্লো ডায়াগ্রামটা দেখাবো। যদি এই দুইটা কনসেপ্ট ওখানে ঢুকানো হয় তাহলে কারেন্টটা কোন কি লেভেলে আসবে আর কি, তখন তোমরা আসলে বুঝতে পারবা যে জটিলতাটা আসলে কিভাবে বাড়ে আর কি। ঠিক আছে, তো ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে গিয়ে পারটারবেশন থিওরি। আগে থিওরিটা বলে নেই, পরে আমরা ওই সিমুলেশনটা আবার রিপিট করতে গেলে তখন বুঝবা আর কি যে এটার ইউজটা কি। পারটারবেশন থিওরি হচ্ছে, পারটারবেশন এর মিনিং জানো কিনা জানি না, মোস্ট অফ দ্য কেস হয়তো জানারই কথা তোমরা। মানে কোন একটা জিনিসকে স্মল ডিস্টারবেন্স দিলে যা হয় আর কি, পারটার্ব সিস্টেম যদি হয়। এখানে স্ক্রিনে দেখানো আছে যে আমরা যদি একটা ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল ধরি বা ফাইনাইট পটেনশিয়াল ওয়েল যাই বলি না কেন, এরকম একটা ওয়েল আছে সাপোজ। যদি ইনফাইনাইট হয় তাহলে এটার সাইয়ের যেই ভ্যালু অথবা এনার্জির যেই ভ্যালু, এগুলো আমাদের NH স্কোয়ার এইচকাট স্কোয়ার না, মানে H স্কোয়ার, এটি মানে 8ma স্কোয়ার এরকম কিছু একটা, √2/a sin n pi x/a। এগুলো হচ্ছে এটা কাসাপের বই যদি দেখো এখানে একটা জে আছে, আমি বলছি জে থাকুক, মাইনাস যে অনেকভাবে আছে, এগুলো সবগুলো একই জিনিস ইন্ডিকেট করে কারণ স্কোয়ার। তো এই যে অ্যানালাইটিক্যাল সলভটা এটা কিন্তু আমরা জানি, অথবা এটার নিউমেরিক্যাল সলভও চাইলে আমরা জানি। এখন তো তোমাদের জানার কথা যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট করছো, অ্যানালাইটিক্যাল এবং নিউমেরিক্যাল দুইটা সলভই জানি। এখন একটা ইন্টারেস্টিং ফর্মুলা আছে এই পারটারবেশন থিওরির, যে সাপোজ এই সিস্টেমটার সলিউশন আমরা জানি, কেউ একজন আমাকে এসে বললো যে সিস্টেমটা আরেকটা সিস্টেমের সলিউশন বের করতে হবে যেটার এই মাঝখানে এখানে কোথাও এরকম আছে, অথবা সে এরকম নাই একটু এদিকে একটু কোনাকুনি আছে, অথবা এভাবে বডিলি শিফট হয়ে গেছে একটু উপরে উঠে গেছে, ধরো এটা একটু v/2 এরকম, অথবা মাঝখানে একটু এই ধরনের একটা বাম্প আছে। বুঝাইতে পারতেছি কিনা? মানে পারটারবেশন আবার কয়েক রকম আছে, আমি এটাকে এগুলো কি স্মল পারটারবেশন বলছি, মানে একটা সিস্টেমকে তুমি অল্প স্বল্প ডিস্টার্ব করেছো, যেই সিস্টেমটা অন্য একটা সিস্টেমের আইডিয়াল সিস্টেমের সাথে মিলে যেই সিস্টেমটা সলভ তোমাদের জানা আছে। এইরকম যদি দুইটা সিস্টেম নিয়ে আমরা কাজ করি তাহলে পারটারবেশন থিওরিতে ফর্মুলা আছে যে চাইলে এই যেই নোন সিস্টেমটা আমাদের ছিল সেই সিস্টেমের রেসপেক্টে আমি আমার আননোন সিস্টেম যেটা যে সিস্টেমটা এখন কনসিডার করছি সেটার ওয়েভ ফাংশন এবং এনার্জি লেভেলগুলো, যেই ডিসক্রিটাইজেশন এনার্জি যেগুলো ছিল এগুলো আমি চাইলে বের করতে পারবো। এই থিওরিটাই হচ্ছে কি পারটারবেশন থিওরি, মানে এটা কিভাবে বের করে সেটা হলো পারটারবেশন থিওরি, বাট তার ইউজটা হচ্ছে কি এটা আর কি। ঠিক আছে, সো এখানে এখন যদি আমি এক্সাম্পলের কথা বলি, আমাকে একটা ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল দিয়ে বলছে যে ঠিক আছে এটা ইনফাইনাইটই, বাট এখানে একটা হাফ সার্কেল আছে সাপোজ। ঠিক আছে, অথবা একটা জাস্ট
একটা ছোট্ট একটা রিজনে একটা স্কোয়ার শেপ আছে, বাকি সব জায়গায় জিরো, এখানে অল্প একটু ভ্যালু আছে। এইটার বের করতে হবে আমাকে, সাই এবং বের করতে হবে। এখন ধরো নিউমেরিক্যাল প্রসেসও জানি না, তো এই পার্টিকুলার, এটা তো একটা আইডিয়াল সিস্টেম, তো এটা সাই এবং তো ইকুয়েশনই আমরা জানি, অ্যানালিটিক ইকুয়েশন আমাদের জানা আছে, বইয়ের মধ্যে আছে। পারটারবেশন থিওরির ওই ফর্মুলাগুলো যদি জানি, সেই ইকুয়েশনগুলোর রেসপেক্টে চাইলে আমি এই সিস্টেমটারও সাই এবং বের করতে পারবো আর, ঠিক আছে? এই হলো ইউজটা। তো এটার ফর্মুলার এটার বিশাল প্রুফ আছে, আমি আগেই বলেছি। এই ইয়েতে আমি দেখাবো না, মানে প্রুফটা নিয়ে ডিটেলস আলাপ করবো না, থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে, বাট প্রুফটা আমার স্লাইডে আছে, যে প্রুফটা কিভাবে আসছে, এবং এগুলা খুবই স্ট্যান্ডার্ড সিস্টেম। এগুলার প্রুফটা তোমার কোনোদিন লাগবে না, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে লাগবে না আর কি। ফিজিক্স নিয়ে নতুন অ্যাডভান্স কিছু করতে গেলে তখন হয়তো লাগবে। বাট প্রুফ করে যেটা আসে, যে এইখান থেকে, এই আইডিয়াল সিস্টেম থেকে আমাদের নতুন সিস্টেমের যদি আমি এই সাই এবং বের করতে চাই, এখানে দুই ধরনের করা যাবে। একটা হচ্ছে কি, খুব অ্যাকুরেটলি যদি বের করতে চাই এই সিস্টেমটাকে, এই প্রমাণটা করতে গিয়ে মাঝখানে এক ধরনের একটা টেইলর সিরিজ এক্সপানশন আসে আর কি, ঠিক আছে? তো এই এক্সপানশন অবভিয়াসলি তোমরা জানো, টেইলর সিরিজ এক্সপানশন, ওখানে স্কোয়ারের ব্যাপার আছে, কিউব এভাবে বাড়তে থাকে। তার মানে জিনিসটা চলে আসে যে আমি কয়টা টার্ম নিয়ে কাজ করবো আর কি, কয়টা টার্ম নিয়ে কাজ করব। যদি বেশি টার্ম নিয়ে কাজ করি মোর অ্যাকুরেট হবে, যদি কম টার্ম নিয়ে কাজ করি কমপ্লেক্সিটি কমবে, অ্যাকুরেট কম হবে আর কি, ঠিক আছে? তো ফার্স্ট অর্ডার প্রথমটা হচ্ছে গিয়ে, মানে ইকুয়েশনটা সলভ করলে যেটা আসে, যে আমার যখন নতুন এনার্জিটা, এটা হলো এনার্জির ইকুয়েশনটা দেওয়া আছে, নতুন এনার্জি যেটা বের করবে এটা হলো নিউ সিস্টেমের এনার্জি, সেটা হচ্ছে ওল্ড সিস্টেমের এনার্জির সাথে কিছু একটা যোগ বিয়োগ করা লাগে আর কি, ঠিক আছে? এই যে বিভিন্ন টার্ম, যদি আমি ফার্স্ট টার্ম একটা টার্ম যোগ করি, তাহলে এটা ফার্স্ট অর্ডার কারেকশন বলে আর কি, মানে হ্যামিল্টনের ফার্স্ট অর্ডার কারেকশন, ফার্স্ট অর্ডার পারটারবেশন থিওরি বলে, ঠিক আছে? আর যদি দুইটা টার্ম যোগ করি তাহলে সেকেন্ড অর্ডার, এরকম আর কি, থার্ড অর্ডার। তো সাধারণত তোমরা আইডিয়াল যেসব প্রবলেম পাবা সেকেন্ড অর্ডারে বেশি কোথাও পাবা না আর কি। আর আমরা যতটুকু, বা আমি যতটুকু করেছি আগের সিস্টেমগুলোতে, ম্যাক্সিমাম কেসে দেখা যায় ফার্স্ট অর্ডার করলেও যথেষ্ট থাকে আর কি, মানে ফার্স্ট অর্ডার কারেকশন অ্যাপ্লিকেবল এরকম অনেক সিস্টেম পাওয়া যায়। তো বেসিক্যালি এই সিস্টেমটার এই প্রুফটা করতে গেলে, ইকুয়েশনটা আমি পরে দেখাবো যা ফাইনাল ইকুয়েশনগুলো কি। এই সিস্টেমটা করতে গেলে যেটা করে, যে আমার যেই ইনিশিয়াল যেই সিস্টেমটা জন্য বের করতে হবে, সেটাকে আমার আইডিয়াল সিস্টেমের রেসপেক্টে, এটা হলো আইডিয়াল সিস্টেমের হ্যামিল্টনিয়ান, আর এটা হচ্ছে আমার নতুন সিস্টেমের হ্যামিল্টনিয়ান। তো আমরা যেটা করব, নতুন সিস্টেমের হ্যামিল্টনিয়ানটাকে আইডিয়াল সিস্টেমের রেসপেক্টে এরকম একটা সিরিজ হিসেবে চালিয়ে লিখতে পারবো। সিরিজ না হয়ে একটার মধ্যে হতে পারে। ফর এক্সাম্পল, আমাকে যদি কেউ বলে যে এইটা হচ্ছে ইনফিনিট পটেনশিয়াল অয়েল, নতুনটা হচ্ছে কি এইটা, যে এটা ধরো v/2 উপরে, তাহলে কি হবে, আগের হ্যামিল্টনিয়ানটা যোগ v/2, একটাই তো টার্ম, মানে একটা কনস্ট্যান্ট টার্ম উপরে, ঠিক আছে? তার মানে এই যে এইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ইকুয়েশনটা এইভাবে ডিফাইন করতে হবে। তো এইভাবে আমি হচ্ছে কি হ্যামিল্টনিয়ানটা যদি ডিফাইন করতে পারি, যে নতুন সিস্টেমটা পুরান সিস্টেমের রেসপেক্টে কিভাবে ডিফার করে, তাহলে হচ্ছে কি আমরা নতুন সিস্টেমের জন্য হচ্ছে গিয়ে এই সাই এবং একটা সিরিজ পাবো। সিরিজের কয়টা টার্ম নিয়ে আমরা কাজ করব তার উপরে আমার হচ্ছে কি ওই যে পারটারবেশন থিওরির অর্ডার ডিপেন্ড করে। একটা টার্ম হলে, টার্মটা এখান থেকে শুরু আর কি, এটা তো হলো গিয়ে আইডিয়াল সিস্টেমের থেকে আসছে। একটা টার্ম হলে ফার্স্ট অর্ডার, দুইটা টার্ম হলে সেকেন্ড অর্ডার, এরকম আর। এখন আমরা প্রুফের রেজাল্টে যাই। প্রুফ অনেক লম্বা আর কি, ঠিক আছে? আচ্ছা, প্রুফের রেজাল্ট হচ্ছে, যদি ফার্স্ট অর্ডার কারেকশন হয়, এটা হচ্ছে গিয়ে এনার্জির ফার্স্ট অর্ডার কারেকশন, ঠিক আছে? EN0 তো ছিল হচ্ছে গিয়ে মানে অরিজিনাল আইডিয়াল এনার্জি, এটা উপরে 0 1 মানে কি, এটা হচ্ছে এই কারেকশনটা যখন আমরা করব, 1 মানে হচ্ছে কি আমাদের ফার্স্ট অর্ডার, আর n মানে কিন্তু হচ্ছে এনার্জি লেভেল কিন্তু অনেকগুলা, তাই না? n = 1, n = 2, সো এই nটা কিন্তু ভ্যারি করবে। তার মানে এই কারেকশনটা এক এক এনার্জি লেভেলের জন্য এক এক রকম। বুঝাইতে পারলাম কিনা? কারণ আমাদের যে ইকুয়েশনের আইডিয়াল যে ইকুয়েশন সাইন 0, এটা যদি আমি আইডিয়ালটা বলি, এখানে 0 দিচ্ছি আইডিয়ালটা বোঝানোর জন্য, যে √2/a sin n π x/a, এই যে n আছে, তার মানে ওয়েভ ফাংশনও কিন্তু তোমার এনার্জি লেভেলের সাথে ভ্যারি করে। সিমিলারলি en ছিল, এখানে একটা সাবস্ক্রিপ্ট ছিল, n² h² / 8 ma²।
সো দি an আর an সেম, তার মানে আমি যখন কারেকশনটা ক্যালকুলেট করব, কারেকশন ক্যালকুলেট করা মানে কি, খুব সিম্পল ভাষায় বললে আমাকে একটা আননোন সিস্টেম দেওয়া আছে, সেটার সাই আর ই ক্যালকুলেট করব। তো সাই আর ই ক্যালকুলেট করতে গেলে আমি আর এখন যেটা করতে যাচ্ছি, আমি আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব না, আমি একটা নোন সিস্টেমের ই এবং সাই এর নিউমেরিক্যাল সলভ হোক অথবা অ্যানালাইটিক্যাল সলভ হোক, সেটার রেসপেক্টে আমি নতুনটা বের করব। এখন নতুনটা বের করার জন্য এখানে দেখো ব্র্যাকেট নোটেশনে হচ্ছে গিয়া তার সলিউশনটা দেওয়া আছে, বাট এটা আসলে কি, এটা ইন্টিগ্রেশন। এটা হচ্ছে গিয়া সাই এন 0, এই পাশে হচ্ছে গিয়ে কনজুগেট এক্স, হ্যামিল্টনিয়ানের কারেকশনটা ফার্স্ট অর্ডার কারেকশন, ঠিক আছে, সাই এন 0 এক্স, এটা হচ্ছে কি ইয়ে ছাড়া ডিএক্স। এই ইকুয়েশনটা কিন্তু আসলে এইটা, তার মানে নতুন এনার্জিটা ক্যালকুলেট করা জাস্ট হচ্ছে একটা ইন্টিগ্রেশন করা, যেটা হাতে কলমে করা যায় আর কি, চাইলে অথবা চাইলে ম্যাটল্যাব দিয়ে 2 লাইনে গুণ করে করা যাবে। তাহলে এই দিকটাকে আমি বলছিলাম যে ইনফাইনাইট পটেনশিয়াল এরকম একটু শিফট করে দিই, তাহলে কত হবে, তাহলে এইচ এর ভ্যালু কত, এখানে v/2 1, এটা হচ্ছে কারেকশনটা, কিন্তু যে উপরে 1 লেখা দেখছো, এই 0 তো হচ্ছে গিয়ে মেইন হ্যামিল্টনিয়ানটা ছিল, তার মানে কারেকশনটা হচ্ছে গিয়ে ওটার সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ করে দিতে হবে, তাহলে এটা v/2, আর এই সাই এন 0 কত আর এটা কত, এখানে এই যে এটা হচ্ছে গিয়ে এই যে, সো তিনটা ভ্যালু আমি জানি, জানলে কি হবে, এখানে দেখো ইকুয়েশনের মধ্যে n আছে, তার মানে আমি যখন কারেকশনটা ক্যালকুলেট করব, তাহলে এটার মধ্যে একটা n থাকবে, তার মানে ডিফারেন্ট এনার্জি লেভেলের জন্য যা এই n ভ্যারি করলে সেটা পাবো। তাহলে অ্যাকচুয়াল ইটা কি কত হবে, নতুন সিস্টেমের ই হবে হচ্ছে গিয়ে এই যে আগের সিস্টেমের ই, যেটা n স্কয়ার h স্কয়ার 8 ma স্কয়ার প্লাস এই ইন্টিগ্রেশনের থেকে যে ভ্যালুটা আসছে সেটা, এই দুইটা মিলে হচ্ছে গিয়ে আমার নতুন এনার্জি হবে। বুঝাইতে পারলাম কিনা বলো দেখি? মানে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা ছাড়া একটা রেফারেন্স সিস্টেমের রেসপেক্টে, এখন আমি এই ওয়েভ ফাংশনটা দেখাই না, ওয়েভ ফাংশনের এরকম একটা ফর্মুলা আছে আর কি, জাস্ট ফর্মুলা দিয়ে বের করতে হবে, একটু জটিল ফর্মুলা, এখানে একটা সিরিজ আছে, বাট এনার্জিটা ক্যালকুলেট করা স্ট্রেট ফরওয়ার্ড, এনার্জি কারেকশন ক্যালকুলেট করা ফার্স্ট অর্ডারে জাস্ট হচ্ছে গিয়ে একটা ইন্টিগ্রেশন করা, তাহলে এনার্জি কারেকশন হয়ে গেল। ঠিক আছে, এটা মানে আর একটু সুন্দর মতো লেখা আছে কোথাও, এই যে এখানে আমি যেটা দেখাতেছিলাম, এইখানে তোমার ফাইনাল ফর্মুলাতে চলে যাবে, এটা ছিল হচ্ছে তোমার এনার্জি কারেকশন, এই যে এখন একটু হয়তো ফ্যামিলিয়ার ফরম্যাটে আসছো। আচ্ছা, এখানে আমি যেটা দেখাচ্ছিলাম এইটাই আসলে করা আছে, তাহলে এটাকে আমি এক্সাম্পলটা বুঝাই। এখানে দেখো, এটা হচ্ছে কি আমাদের নোন সিস্টেম, যেটা দেখালাম পারটারবেশন হ্যামিল্টনিয়ান, ল্যামডার ভ্যালু 1, মানে যদি অন্য ভ্যালু, এখানে ল্যামডা 1 ধরে করা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ল্যামডা 1 ধরে করলেও তুমি যদি যোগ বিয়োগে মিলে যায় তাহলে তো হইলে, আদারওয়াইজ অনেক সময় সিরিজ মিলাইতে গেলে ল্যামডার ভ্যালু ফ্র্যাকশন হইতে পারে আর কি, কারণ এখানে কিন্তু আমরা একটা টার্ম নিয়ে কাজ করছি, তার মানে যেহেতু কনস্ট্যান্ট শিফট হয়েছে, কনস্ট্যান্টের ভ্যালু ভি নট ধরেছে, তাহলে এই হচ্ছে কি ফার্স্ট অর্ডার কারেকশন, ওই যে ফর্মুলাটা যেটা দেখাইলাম, ওখানে অন্য নোটেশনে ছিল বাট মোরলেস সেম জিনিস আর কি। এই হচ্ছে কি তাহলে কারেকশনের ভ্যালু, এইটা আসলে ইন্টিগ্রেশন না করেই বের করে ফেলছে, কারণ কি এটা যদি কনস্ট্যান্টটাকে চাইলে বাইরে নিয়ে আসা যায়, এটা হচ্ছে গিয়ে, তো এটার ইন্টিগ্রেশন কি আসলে সাই এন না ডিএক্স, তাহলে এটা কি সাই এন স্কোয়ার ডিএক্স, তার মানে কি, এটা তো আমরা জানি যে এটা নরমালাইজ ওয়েভ ফাংশন, তার মানে এটার ভ্যালু হইতে হবে 1, এই জন্য এখানে অন্য থিওরি ইউজ করে ভি নট লিখেছে, ইন্টিগ্রেশন করলে তাই পাবা আর কি, 1ই পাবা যেহেতু নরমালাইজ ওয়েভ ফাংশন। তার মানে কারেকশনটা কি, কারেকশনটা হচ্ছে কি আগে যে এনার্জি ছিল তার সাথে ভি নটটা যোগ হবে। সো এই যে এক্সাম্পলটা দেখালাম ফার্স্ট অর্ডার কারেকশন, এখন আমি যদি বলি এইটা হচ্ছে কি আমার ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল, আর এখন আমি নতুন একটা পটেনশিয়াল ওয়েল ডিফাইন করলাম যেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, তলাটা এটা বাদ, এখন আর বাকি সব ইনফাইনাইট, ঠিক আছে, এগুলো ঠিক আছে। এখন নতুন সিস্টেমের ইএন এর ফর্মুলাটা কি হবে, তো ফর্মুলাটা হবে এন স্কয়ার এইচ স্কয়ার প্লাস 8m স্কয়ার প্লাস 1, এটাই হচ্ছে ফর্মুলা। সুবিধাটা কি পারটারবেশন থিওরির, নরমালি নিউমেরিক্যাল আমি জানি না তোমরা কতজন শরীঞ্জার অলরেডি সলভ করে দেখছো, সিস্টেমটা যখন বড় হইতে থাকবে 2D 3D হইতে থাকবে, শরীঞ্জারটা সলভ করতে গেলে কিন্তু টাইম লাগে, আবার সলভ করার পরে যদি মাল্টিপল সলভ করা লাগে, সিস্টেম আছে এরকম কিছু কিছু একই সিস্টেমের জন্য যদি ব্যান্ড স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ইফেক্টিভ মাস ডিফারেন্ট হইলে যতবার ডিফারেন্ট হবে ততবার সলভ করা লাগে, তো ঝামেলা আছে। এই জন্য যেটা হয় কি, যদি কোনো জায়গায় পারটারবেশন থিওরিটা অ্যাপ্লাই করা যায়, শরীঞ্জার ইকুয়েশন একবার সলভ করলে একটা বেস সিস্টেমের জন্য পরের বারের জন্য
মডিফিকেশন গুলোর জন্য পারটারবেশন থিওরি দিয়ে চাইলে এনার্জি এবং ওয়েভ ফাংশন গুলা বের করে নিয়ে আসা যায়। তো ওইসব ক্ষেত্রে আসলে এটা ইউজ করে আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে আসলে সেই ইউজটা, এটা হচ্ছে এনার্জির জন্য বের করে দেওয়া আছে। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে যে তোমার ফার্স্ট অর্ডার এরকম যদি হয়, ঠিক আছে, এটাও ইনফিনিট, তো এটাও বের করা যাবে পারটারবেশন থিওরি দিয়ে। এখানে কি আছে, পারটারবেশনটা 0 to a/2, এখানে আর ওই ফর্মুলা ইউজ করতে পারে নাই, আমার ইন্টিগ্রেশন ফর্মুলাতে চলে গেছে। আমার ইন্টিগ্রেশন ফর্মুলাতে দেখো যে 0/, এতটুকু তো 0, তার মানে পুরো ইন্টিগ্রেশন করার দরকার নেই, 0/a2 ইন্টিগ্রেশন করলেই হলো। ওই ভিনোটা এখনো বাইরে, বাট ইন্টিগ্রেশনটা করতে হবে আর কি, ঠিক আছে। কারণ 1 হয়েছিল যদি ফুল ডোমেনে ইন্টিগ্রেট করো নরমালাইজ ওয়েভ ফাংশন, তখন 1 হয়, এখানে তো ফুল ডোমেন না আর কি, a/2 পর্যন্ত। সো এটার ভ্যালু বের করলে v0/2 আসছে। একই জিনিস আগের ফর্মুলার সাথে এনার্জি কারেকশন মানে v0/2 যোগ হবে। সো দেখো সিস্টেমটা সলভই করার দরকার নাই, মানে এই ইন্টিগ্রেশনটা করে তুমি বলতে পারো যে নতুন সিস্টেমের এনার্জি হচ্ছে গিয়ে আগের সিস্টেমটার এনার্জির সাথে v0/2 যোগ। এক্স্যাক্ট 100% অ্যাকুরেট রেজাল্ট কিন্তু এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে অ্যাকুরেট কেন, দেখো এগুলো তো আসলে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে আর কি। একটা টার্ম দিয়ে অ্যাকুরেট কেন হচ্ছে, কারণ হচ্ছে কি এইচ এর সাথে এক টার্ম যোগ করলেই কিন্তু আসে, ঠিক আছে, একটার বেশি টার্ম লাগে না। এখন আসি, এটা তো, এগুলো তো এনার্জির কারেকশন ছিল, ওয়েভ ফাংশনের কারেকশন গুলার ফর্মুলা কি হবে, সলিউশন গুলো কিন্তু আমার ওই লেকচারে আছে আর কি, কিভাবে করতে হয়। এখানে তোমার যেটা একটু ঝামেলা আছে সেটা হচ্ছে কি, এই হচ্ছে ফর্মুলাটা। ফর্মুলাটা আগে বলি, এরকম সেকেন্ড অর্ডারের ফর্মুলা আমার স্লাইডে দেওয়া আছে। তার মানে সাইয়েরও তো যেই ফর্মুলাটা আসবে, নতুন ফর্মুলাটা সাই এন জিরো, যেটা আমার বেস সিস্টেম প্লাস কিছু একটা অ্যাড যোগ হবে, কিছু একটা কি যোগ হবে, এইটা যোগ হবে, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি কোড করতে চাই, এটা তো ইন্টিগ্রেশন করে দেখালাম যে করা যাবে, এখানেও ইন্টিগ্রেশন আছে, বাট পার্থক্য হচ্ছে গিয়ে, বা এটা কোড করো বা হাতেও করা যাবে, পার্থক্য হচ্ছে এইখানে একটু ঝামেলাটা যে তুমি কয়টা এনার্জি লেভেল নিবা সেটার সাথে একটু ডিপেন্ডেন্সি চলে আসছে, কারণ এখানে একটা সামেশন সিরিজ চলে আসছে। তো এই ক্ষেত্রে যেটা হয় কি, ওই যখন আমরা সিমুলেশন গুলা করি বা অ্যানালিটিক্যালি করি, ওই যে দেখো এখনো ইনফিনিট নিয়ে তো করে না, এরকম 3টা 4টা 5টা মানে এনাফ পরিমাণ এনার্জি লেভেল নিয়ে কাজ করতে হয়, যাতে এরপরে নিলে আসলে সিগনিফিকেন্স ডিফারেন্স হয় না আর কি। এটা ট্রায়াল এন্ড এরর। আইডিয়ালি তো আমরা আর হাতে কলমে করবো না, ম্যাটল্যাব দিয়েই করবো, সুতরাং ফর লুপের লিমিটটা চেঞ্জ করে দিলেই হবে আর কি। কারণ অ্যানালাইটিক্যালি সাইএনের জন্য যেই বেসিক ফর্মুলা আছে, ওইখানে তুমি তো 0 থেকে চাইলে 100টাও ক্যালকুলেট করতে পারো, কিন্তু 0 থেকে 100টা যদি নাও, কারেকশন বের করতে গেলে এখানে কিন্তু সিরিজে 100টা টার্ম চলে আসবে, একটা টার্ম ছাড়া আর কি। তো এখানে কি, এটা ইমপ্লিমেন্ট করা খুবই ইজি। এম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ফ্রি ভেরিয়েবল, এন হচ্ছে গিয়ে তোমার সেই এনার্জি লেভেল। তার মানে এখন তুমি এম এর ভ্যালু তুমি এন হইতে পারবে না। এখন তুমি ধরো আমি 5টা নিয়ে কাজ করব, এন এর এনার্জি লেভেল, তাহলে এম তুমি সুইপ করো, ঠিক আছে। তাহলে এখানে যখন আমি ফার্স্টের সাই যদি প্রথম ওয়েভ ফাংশনের জন্য ক্যালকুলেট করি, তাহলে প্রথম টার্মটা বাদ, 1 আর 1 সেম হইতে পারবে না। সাই যদি আমি সেকেন্ড ওয়েভ ফাংশনের জন্য ক্যালকুলেট করি কারেকশন, তাহলে সেকেন্ডটা বাদ, এটা বুঝাই যাচ্ছে খুব ইজিলি, ঠিক আছে। সেখান থেকে দেখো এই EN0 EM0 এগুলো কিন্তু বেজ ওয়েভ ফাংশন, এই জিরো মানে হচ্ছে গিয়ে মূল সিস্টেমের এনার্জি কিন্তু, সুতরাং এগুলো আমাদের আগের সিস্টেম থেকেই নো। আর এখানে কি দেখো, এগুলোও কিন্তু মূল সিস্টেমের ওয়েভ ফাংশন, মূল সিস্টেমের থেকে যে পার্টারবেশন, তো পার্টারবেশন এই যে দুইটা एग्जांपल দেখালাম, আইদার v/2 v, সো এই পার্টারবেশনটা জানি, তাহলে এই ইন্টিগ্রেশনটা করতে হবে আগে যেভাবে করেছি এনার্জি কারেকশনে সেভাবেই করতে হবে। কিন্তু এইখানে দেখো ওয়েভ ফাংশনের জন্য একটা ভ্যালু আছে। সো এই যে সিরিজটাকে তোমার যদি 3টা টার্ম নাও, তাহলে এখানে প্রতিটার জন্য 4টা করে টার্ম আসবে, যদি 5টা নাও তাহলে 4টা করে টার্ম আসবে, এবং এগুলো যোগ করতে হবে। এবং কোন ওয়েভ ফাংশনের জন্য কারেকশন করতেছো তার উপর ডিপেন্ড করে m নট ইকুয়াল টু n, সেইভাবে তোমাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। নিউমেরিক্যালি করার জিনিসটা ইজিয়ার আর কি, যোগ করে একেবারে খুব সুন্দর মতো মার্চ করে দিতে পারবে আর কি। তো আমরা তো করবো নিউমেরিক্যালি, সো এটা আমাদের অনেক টাইম বাঁচায় দিবে আর কি, ঠিক আছে। কিভাবে বাঁচাবে, ওই সলিউশনটা আবার করতে গেলে শোডিঞ্জার পয়সন, তখন আমি এক্সপ্লেইন করবো। সো আমরা ওই যখন সলিউশনটা দেখাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ফার্স্ট অর্ডার কারেকশন, এই পেয়ার অফ ইকুয়েশনই সাধারণত লাগে আর কি। এগুলোর বিভিন্ন রিপ্রেজেন্টেশন আছে বিভিন্ন বইয়ে, বিভিন্ন পেপারে, বাট ঘুরে ফিরে আসলে এই হচ্ছে গিয়ে মেইন ফ্লেভারটা এবং মেইন কানেকশন আর কি, যে আমরা এটা দিয়ে আসলে কি করতে চাই। আরো যদি মোর অ্যাকুরেট চাই, তাহলে সেকেন্ড অর্ডার কারেকশন লাগবে। সেকেন্ড অর্ডার কারেকশন মানে কিন্তু এটা বাদ দিয়ে এটা না আর কি। সেকেন্ড অর্ডার কারেকশন মানে ই নট প্লাস EN1 প্লাস EN2, মানে এইটাও যোগ করবে আর কি, ঠিক আছে, নতুন এনার্জি লেভেল। তো সাধারণত এই টার্মগুলোর কন্ট্রিবিউশন আস্তে আস্তে কমতে থাকে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই সেকেন্ড টার্ম থার্ড টার্ম এগুলো তো বাদ দিচ্ছি আর কি। সো সেকেন্ড অর্ডার কারেকশন যদি তুমি চাইতে চাও, মোর অ্যাকুরেট চাও, তাহলে এইটাও অ্যাড করতে হবে। এরকম ওই ফাংশনটা দেখতে আরো জটিল হয়ে গেছে, মানে এখানে ইন্টিগ্রেশন আছে দুইটা দুইটা মিলে মাল্টিপ্লিকেশন,
জটিল মানে ইকুয়েশন দেখতে জটিল, ম্যাটল্যাবে গেলে তো সবই সহজ আর কি, বাট চাইলে করা যাবে। ঠিক আছে, বোঝা গেছে কিনা ফর্মুলাগুলো বলো। এখানে এতটুকুই ছিল, আর মনে কিছু নাই, এক্সাম্পল আছে আর কি। পার্টারবেশন থিওরিটা কি তার ইউজটা বোঝা গেলেই হবে আর কি। নামটা তোমরা পেপারে পাবা। ঠিক আছে, আমার মনে হয় ক্লিয়ার থাকার কথা, তাহলে এইটা আমি স্কিপ বাদ দিতে পারি, আমরা এখন ইয়েতে যাই। সো এই একটা থিওরি আমাদের লাগবে যদি যখন আমরা সোর্স ড্রেন, মানে আমরা তো আসলে এখন সোর্স ড্রেনে যেতে চাচ্ছি আর কি, মানে সোর্স ড্রেন কনসিডার করে যদি মসফেটটাকে সিমুলেট করতে চাই তখন কিভাবে করা যেতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে আসলে 2 ডাইমেনশনাল সিমুলেশন চলে আসবে, মানে রিসার্চের দিকে গেলে আর কি। তো তখন আসলে অবভিয়াসলি একটু জটিল হবে আর কি, তো আরো থিওরি লাগবে, এই জন্য একটা থিওরি এটা বললাম। আরেকটা এখন আসি আমরা গ্রিনস ফাংশনের অ্যাপ্লিকেশন নিয়ে। আমি অ্যাপ্লিকেশন নিয়ে এটা নেক্সট দিন দেখাবো, যে ফুল লুপটাকে আবার কিভাবে ডিফাইন করা যেতে পারে, তোমার এই নন ইনক্লুডিং গ্রিনস ফাংশন, পার্টারবেশন থিওরি, এগুলো সব সহ আর কি। আর আজকে জাস্ট গ্রিনস ফাংশনের ইউজটা আর কি, কোথায় আমরা করতে চাই বা কি করে আর কি বেসিক্যালি। আচ্ছা, গ্রিনস ফাংশন এটা আসলে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বলা যেতে পারে, ম্যাথমেটিক্যাল থিওরি। এটা দিয়ে চাইলে খুব সিম্পল ভাবে যদি বলি, চাইলে সে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা সম্ভব। গ্রিনস ফাংশনের নাম মনে হয় তোমরা শুনেও আসছো, এই পিডি না ওডি না জানি, ভেক্টর জিওমেট্রি কোনো একটা ইয়েতে ছিল, মানে তার আরো অনেক থিওরি আছে। তো বেসিক্যালি কোন একটা অপারেটরের জন্য যদি আমরা গ্রিনস ফাংশন জানি, তাহলে সেটার রেসপেক্টে আমরা অন্যান্য জিনিস সলভ করতে পারি আর কি। ঠিক আছে, এখানে গ্রিনস ফাংশন যেমন এখানে এখানে বলা আছে, ধরো একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল একটা গ্রিনস ফাংশন, যেটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর যদি গ্রিনস ফাংশন আমরা বের করতে পারি, দুইটা এরকম অপারেট করলে আসলে ডেল্টা ফাংশন পাওয়া যায়। ঠিক আছে, তো সেইখান থেকে থিওরি দেওয়া আছে, যদি ডেল্টা ফাংশন পাওয়া যায়, এটা যদি আমার অন্য একটা, সরি আবার এটা অন করে নিই, এটা হচ্ছে কি গ্রিনস ফাংশনের বেসিক প্রপার্টি। একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর যদি হয়, সেই অপারেটর যদি গ্রিনস ফাংশন আমি জানি, এই দুইটা একটা এর উপর অপারেট করলে, ওই গ্রিনস ফাংশনের উপরে লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর অপারেট করলে একটা ডেল্টা ফাংশন আছে। এটা হলো গিয়ে বেসিক একেবারে ডেফিনেশন। এইটা থেকে আসছে, যেখানে ডেল্টা হচ্ছে কি ডিরেক্ট ডেল্টা ফাংশন, এখান থেকে আসছে। এখন সে আমাকে ওই লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটরটা কোন একটা আননোন, যেটা আমাদের বের করতে চাই এরকম কিছু একটা অপারেট করলে একটা সোর্স টার্মও আছে ডান সাইডে। ঠিক আছে, এরকম একটা সিস্টেমকে আমাকে সলভ করতে দেওয়া হলো। সেখান থেকে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে দেখা যায় এই সিস্টেমের সলিউশনটা চাইলে এই গ্রিনস ফাংশন দিয়ে বের করা সম্ভব। আরেকটু সিম্পলিফাইড ওয়েতে বলি, সাপোজ আমাদের শনিজার ইকুয়েশনে যদি বলি, আমাদের ইয়া ছিল d2 সাই বাই dx2 প্লাস ইউ, মানে আমাদের ডিফারেন্সিয়াল পটেনশিয়াল অপারেটর এখানে সাই ছিল। ঠিক আছে, তার মানে এইখানে সাই এইগুলো ছিল। তো এই ক্ষেত্রে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে কি এইটা, ইকুয়েশনের ক্ষেত্রে ওই যে সেকেন্ড অর্ডার টার্ম। এখন এই থিওরিটা বলছে এনইজিএফ এর থিওরি, যে এই ফাংশনটার করসপন্ডিং জি যদি আমরা জানতাম, মানে এই অপারেটর, এই যে অপারেটরটার করসপন্ডিং যদি জি জানতাম, এই করসপন্ডিং জি যদি আমরা জানি, তাহলে ফর্মুলাটা হচ্ছে এটা। আমাদের তো কোন ফর্মুলা যাওয়া লাগবে না, মানে আমার আননোন এখানে সাই বের করতে হবে। তো এই গ্রিন ফাংশনের রেসপেক্টে সোর্স যে এক্সাইটেশন আছে, এখানে ডেল্টা ছিল তো বেসিক প্রপার্টি, তাইলে আমরা এরকম একটা ফর্মুলেশন ইউজ করে চাইলে আননোন কোয়ান্টিটি যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ বের করতে চাই, সেটা বের করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে বেসিক কনসেপ্ট। তার মানে সামারি যদি বলি, গ্রিনস ফাংশন দিয়ে চাইলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায়। কি জানতে হবে আমাদেরকে, আমরা যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করবো, সেই অপারেটরটা, মানে সেই ডিফারেন্সিয়াল অপারেটর সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার বিভিন্ন মিক্সড আপ হতে পারে, সেটার রেসপেক্টে আমাকে তার গ্রিনস ফাংশনটা জেনে নিতে হবে। তাহলে হচ্ছে কি ওই ধরনের ইন্টিগ্রেটেড ফর্মুলা দিয়ে আমরা চাইলে
আমার আননোন কোয়ান্টিটিটা বের করতে পারবো। কোন আননোন কোয়ান্টিটি? সেই অপারেটরটা যখন একটা রিয়েল সিস্টেমে অপারেট করবে, যেটা এখানে এক্সাম্পল হিসেবে জেনারেল ভাবে বলা আছে সাম অপারেটর, সাম আননোন কোয়ান্টিটি ওয়াই এক্স সাই যা ইচ্ছে তাই হইতে পারে, ডান পাশে কিছু একটা আছে, তাহলে আমি এটার জির রেসপেক্টে এটা বের করতে পারবো। এই যে এই হচ্ছে গিয়ে কনসেপ্ট। এটা এখন তোমরা সার্চ করে দেখো যাদের আইডিয়া নাই, গ্রিনস ফাংশন দিয়ে নরমাল অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাম্পল আছে, নরমাল ইকুয়েশন সলভ করতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে উদ্দেশ্য কি? আমরা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে অলরেডি শিখে গেছি, তো সেগুলো তো মানে নিউমেরিক্যাল টেকনিক অলরেডি জানি, বাট চাইলে কিন্তু এই পয়সন ইকুয়েশনও করা যাবে আর কি। তো আমাদের এখানে আসলে এনইজিএফ এর এই যে সিমুলেশন কোর্সে এনইজিএফ এর উদ্দেশ্য আসলে কিন্তু পয়সন সলভ করা বা ওই যেগুলো সলিউশন অলরেডি শিখেছি সেগুলো করা না। এইটার রেসপেক্টে আমাদের একটা বড় সড়ো ইউজ হচ্ছে, বাট এটা আসলে ওইখান থেকে আসছে। তো ওইখান থেকে ইউজ করে ফর্মুলা ইউজ করতে করতে, মানে যেহেতু শ্রোডিঞ্জার ইকুয়েশন খুবই ওয়েল নোন একটা ইকুয়েশন, এটার অনেক ধরনের আরো ডেভেলপমেন্ট আছে আর কি। তো দেখা গেছে যে খুব ইজিলি এনইজিএফ ফর্মুলা দিয়ে, মানে ফর্মুলাটা ইউজ করে ফাইনাল কোন ফরম্যাটে আনলে একটা কোয়ান্টাম ব্যারিয়ারের ট্রান্সমিশন কোফিশিয়েন্ট বের করা যায়, সেই ধরনের ফর্মুলা পর্যন্ত ডেভেলপড হয়ে গেছে উইথ রেসপেক্ট টু গ্রিনস ফাংশন। মানে আমাদেরকে সাইও সলভ করার দরকার নেই। আমি একটু উল্টাভাবে যাই, যদি আমি শ্রোডিঞ্জার ইকুয়েশনের অপারেটর করসপন্ডিং অপারেটর গ্রিনস ফাংশন জানি, ফর্মুলা অলরেডি ডেভেলপ করা আছে যে তার ট্রান্সমিশন কোফিশিয়েন্ট একটা মানে যে কোনো একটা কোয়ান্টাম ব্যারিয়ার ট্রান্সমিশন কোফিশিয়েন্ট হবে হচ্ছে গিয়ে এই ধরনের একটা ফর্মুলা। এই জি হচ্ছে গিয়ে গ্রিনস ফাংশন আর কি। একটা হচ্ছে রিটার্ডেড গ্রিনস ফাংশন, একটা অ্যাডভান্স গ্রিনস ফাংশন, বাট এই হলো গ্রিনস ফাংশনগুলা। তো ফর্মুলাটা কি আমরা পরে একটু এক্সপ্লেন করব। এই যে ফর্মুলাটা আসছে দেখো, তার মানে শুধুমাত্র অপারেটরের জি জানলেই যথেষ্ট, মানে এখানে ওই রিয়েল ভাবে সাই এগুলো বের করার দরকার নেই, তাহলে সে আমাকে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করে দিতে হবে। ইভেন আমাদের ফর্মুলা আছে এইটার রেসপেক্টে পরে চাইলে এনও বের করা যায়, মানে ওই যে চার্জ ডেনসিটি আছে না, সেগুলোও বের করা যায়। ঠিক আছে? সো এই 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 ফর্মুলাগুলোর হেল্প নিয়েই হচ্ছে গিয়ে আমাদের ডিভাইস সিমুলেশনে করে কি, যখন আমাদের কারেন্ট বের করা লাগে তখন আসলে এই এনইজিএফ এর ইয়েটা চলে আসে। কারণ খুব সিম্পল যদি আমি কারেন্টের ক্যালকুলেশন বলি, অনেক ক্যালকুলেশনই আছে। যদি ব্যালিস্টিক কারেন্টের ফর্মুলা বলি, ফুটিক্যাল লন্ডার ফর্মালিজম মানে একটা ফর্মালিজম আছে, এই হচ্ছে কি কারেন্টের কোয়ান্টাম মেকানিক্যাল 1D কারেন্টের ফর্মুলা। ঠিক আছে? যদি সোর্স ড্রেন থাকে, এখানে ক্যাথোড অ্যানোড বলতে সাধারণত এই দুইটা এনডি বোঝাচ্ছে। যদি সোর্স ড্রেন থাকে তাহলে আমাকে কি কি জানতে হবে কারেন্ট ক্যালকুলেট করার জন্য, যে 1-2 দিয়ে জাস্ট হচ্ছে গিয়ে দুই এন্ডের বোঝাচ্ছে আর কি। ফার্মি-ডিরেক্ট ডিস্ট্রিবিউশন, ফার্মি-ডিরেক্ট ডিস্ট্রিবিউশন তোমরা দেখে আসছো কি জিনিস, 1/1 + e⁻e−ef/kT, সেই ইকুয়েশনটা আর কি। এখানে এই যে e−ef/kT এক জায়গায় দেখো সেই ফার্মি লেভেলটা আছে। তো ফার্মি লেভেলটার সাথে ফার্মি লেভেলটা বের হবে কিভাবে, এটা বের করার সময় যখন আমরা হচ্ছে গিয়ে ভোল্টেজ দিব ড্রেন এবং সোর্সে, তখন হচ্ছে গিয়ে ড্রেন এন্ড সোর্সের ফার্মি লেভেল, কারেন্টটা তো হচ্ছে অন্য ডিরেকশনে। আমরা কিন্তু সিমুলেশন করছি হচ্ছে গিয়ে সিবি ক্যারেক্টারিস্টিক্স বের করার জন্য ভার্টিক্যাল ডিরেকশনে, কারণ এটা দিয়ে চার্জ কন্ট্রোল হচ্ছে, আর চার্জ ট্রান্সপোর্ট হবে হচ্ছে গিয়ে হরাইজন্টাল ডিরেকশনে। ঠিক আছে? সো এই দুইটা কিন্তু অন্য জিনিস। ওকে, সো ড্রেইনে যখন আমরা দিব ইয়ে, তখন কিন্তু সেটার কারণে আবার কিন্তু আমাদের এই ফার্মি লেভেলে চেঞ্জ হবে। তো সেটা যাই হোক না কেন, এই দুইটার কোনটাকে রেফারেন্স যদি সোর্স রেফারেন্স ধরি তাহলে হয়তো একটা চেঞ্জ করলেই হবে। ঠিক আছে? এখানে দুইটা ফার্মি ডিস্ট্রিবিউশন আছে, যেখানে আননোন শুধুমাত্র হচ্ছে ফার্মি লেভেলটা, যেটা আমাদের সিমুলেশনের গ্রেড ভোল্টেজ এবং ড্রেন ভোল্টেজের সাথে ডিপেন্ডেন্ট হবে। তো সেইটা তোমাদের ফিজিক্স থেকে ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে যে ফার্মি লেভেল কিভাবে ডিটারমাইন করে। এটা সম্পূর্ণ সলিড স্টেট ডিভাইস কোর্সের থিওরি। বাকি একটা জিনিস আছে এখানে দেখো 2, এটা হলো কিউ মানে ইলেকট্রনের চার্জ, এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্ক কনস্ট্যান্ট। আননোন যেটা থাকে ওই সিস্টেমটার জন্য আমাদের ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করতে হবে। ঠিক আছে? তার মানে এখন আমাদের এই কোর্সের যদি রিলেটেড বলি, দুই পাশে এনমসফেট যদি হয়, এখানে এন টাইপ একটা ড্রেন আছে, এন টাইপ একটা সোর্স আছে, মাঝখানে একটা পি টাইপ চ্যানেল থাকে, তখন দেখা যায় কি এটা যদি তুমি এদিকে ব্যান্ড ডায়াগ্রাম আঁকো সোর্স টু ড্রেনের দিকে, এই ধরনের একটা ব্যান্ড ডায়াগ্রাম হয়। সো ইট লুকস লাইক এ কোয়ান্টাম মেকানিক্যাল ব্যারিয়ার। এই যে এখানে একটা ব্যারিয়ার আছে অন্য টাইপের ইয়ে থাকার জন্য, যখন আমি ড্রেনে ভোল্টেজ দিব তখন এই ব্যারিয়ারটা আস্তে আস্তে নিচের দিকে নামে, এরকম তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এই ধরনের পেপারে এই ধরনের দেখবা। তো এই যে এখানে একটা ব্যারিয়ার থাকে, এইটার মধ্যে দিয়ে ট্রান্সমিশন কোএফিশিয়েন্টটা কত কারেন্টটা বের করার জন্য আমাদেরকে সেই ট্রান্সমিশন কোএফিশিয়েন্টটা জানা লাগে। ঠিক আছে? তো এই যে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট আমাদেরকে জানতে হবে, সেটা আমরা কিভাবে বের করব? সো ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করার অনেক ওয়ে আছে, এনইজিএফ কিন্তু তাদের মধ্যে
একটা ওয়ে আর কি। এর আগে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বের করার জন্য তোমরা কি কি ওয়ে দেখে আসছো? কাসাপের বইয়ে একটা ছিল অ্যানালাইটিক্যাল ওয়ে, যেটা কাসাপের বইয়ের এক্সাম্পলে দেওয়া আছে কোয়ান্টাম মেকানিক্যাল ব্যারিয়ার। সেখানে যেই সলিউশনটা বের করা আছে এম, মানে প্রতিটা রিজনে এম কনস্ট্যান্ট ধরে করা আছে আর কি, ঠিক আছে, ইফেক্টিভ মাস কনস্ট্যান্ট। তো আমি এখানে এটা মাঝে মধ্যে আমি অ্যাসাইনমেন্ট দেই, এটা কি তোমাদেরকে দিতে পারি, দেখি পরে আমি চিন্তা করে দেখবো অ্যাসাইনমেন্টটা শেষ করি। মানে সেম অ্যাসাইনমেন্টটা যদি তোমার কাসাপের বইয়ে যেটা থাকে অথবা আরেকটু জেনারেল ভাবে করলে এটা সব জায়গায় অ্যাপ্লাই করা যায় আর কি। মানে তিন রিজনে যদি তিনটা ইফেক্টিভ মাস থাকে, আর কিছু না, জাস্ট এই চেঞ্জই। কাসাপের বইয়ে যে অ্যানালিটিক্যালি যে সলিউশনটা করা আছে, তখন যেটা করতে হবে, কাসাপের বইয়ে আছে সাই মাস্ট বি কন্টিনিউয়াস আর ডি সাই এক্স এটা মাস্ট বি কন্টিনিউয়াস, এতটুকু। এই 1/m টা ওখানে ইগনোর করা আছে, কারণ সব রিজনে হচ্ছে কি এম সমান, তাহলে যে বাউন্ডারি কন্ডিশনটা দুই পাশে এম থাকে, তো এই জন্য হচ্ছে গিয়ে তোমার এই কাটাকাটি চলে যায়। কিন্তু এই দুইটা যদি ডিফারেন্স থাকে তাহলে এই দুইটা ইন্টারফেসে দুইটা আলাদা ইকুয়েশন এইরকম হবে দেখতে। কাসাপের বইয়ে যে টির ইকুয়েশনটা আছে তোমার এটা ডিফারেন্ট হবে আর কি। তো এই এবং সেখানে আছে একেবারে খুবই আইডিয়াল ভাবে রেক্টেঙ্গুলার ভেরিয়ার, মানে এটাও না, সেখানে আছে হচ্ছে এটা, ঠিক আছে, প্রোফাইল এরকম। তো ওই সলিউশনটা চাইলে আবার রিজেনারেট করা যায় আর কি। এটা হোমওয়ার্ক দিতে পারি, কারণ আমি তো হিসেব করে দেখছিলাম এটা না দিলে হয়। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যাও এটা তোমরা ট্রাই করে রাখো। মানে কাসাপের বইয়ে যে সলিউশনটা আছে সেটার যদি কিছু না, জাস্ট ইফেক্টিভ মাসগুলো যদি সব রিজনে সেম না হয়, তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের সলিউশন অ্যানালাইটিক্যালি বের করা যাবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা কাসাপের বইয়ে যে প্রসিডিউর আছে ওইভাবেই বের করা যাবে, বাট ইকুয়েশনগুলো একটু ডিফারেন্ট হবে এবং M1 M2 এগুলো অনেক জায়গায় চলে আসবে আর কি। কারণ তিন রিজনে তিনটা, ওখানে কোনো এমই নেই, কারণ সব রিজনে এম সমান, কাটাকাটি চলে গেছে সব, ঠিক আছে, ওইভাবে নাই বলতে গেলে। কিন্তু এখন এটা একটু মাল্টিপল জায়গায় থাকবে, বাট বাউন্ডারি কন্ডিশনটা এটা ইকুয়াল টু এটা না হয়ে এই যে দুই পাশে এক্সট্রা, এতটুকুই চেঞ্জ, আর কিছু নেই। এখন জাস্ট বাকিটা অ্যানালাইটিক্যালি তোমাদেরকে হাতে কলমে করতে হবে আর কি, 2-3 পেজ যাবে আর কি এটা সলভ করতে। তো আমার এখানে উদ্দেশ্য এইটা একটা, আরেকটা আছে হচ্ছে কি, আমি বিভিন্ন ওয়ে বলতেছি আর কি যে কিভাবে সলভ করা। আরেকটা হচ্ছে স্ক্যাটারিং ম্যাট্রিক্স ফর্মালিজম। স্ক্যাটারিং ম্যাট্রিক্স ফর্মালিজম সুপ্রিয় দত্তের একটা বই আছে, কোয়ান্টাম ফেনোমেনা ইন ন্যানো স্ট্রাকচার, একটা বইয়ের নাম আছে তার, সেটাতে এটা করা আছে। বেসিক্যালি করে কি, প্রতিটা রিজনে মানে এই যে একটা স্টেপ ব্যারিয়ার, আমাকে যদি এটা যদি আরবিটারি কোনো পটেনশিয়াল দিত এরকম, যেটা ইয়ে না, সুন্দর স্টেপ না, তাহলে আমিও কিন্তু এগুলাকে কিন্তু ছোট 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 এরকম ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, এরকম ভাগে ভাগ করলে মানে এটাকে অ্যাপ্রক্সিমেট করা যায় আর কি, এই ধরনের যে কোনো আরবিটারি পটেনশিয়াল। তাহলে কি হবে, আমি যদি এরকম একটা আপ ব্যারিয়ার, এরকম একটা ডাউন ব্যারিয়ার আর এরকম একটা ফ্ল্যাট ব্যারিয়ার, এগুলার যদি আমি ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট গুলা জানি যে এগুলা থেকে এইভাবে কিভাবে ট্রান্সপোর্ট হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে পুরোটারই বের করতে পারবো। তো এই স্ক্যাটারিং ম্যাট্রিক্স ফর্মালিজমে করে কি, স্টেপ বাই স্টেপ এক সাইড থেকে শুরু করে, মানে ধরো ইলেকট্রনের একটা সামথিং এনার্জি নিয়ে এখানে আছে, এইখানে এখান থেকে এখানে কতটুকু যাওয়ার প্রবাবিলিটি, এখান থেকে এখানে, এইভাবে একটা একটা করে স্টেপ করে অনেকগুলা ছোট ছোট ব্যারিয়ারে ভাগ করে লাস্ট মাথাটাতে ক্যালকুলেট করে। এটা হচ্ছে কি স্ক্যাটারিং ম্যাট্রিক্স ফর্মালিজম। এখানে যেটা সুবিধা, এটাও খুব টাইম কনজিউমিং না। এই স্ক্যাটারিং ম্যাট্রিক্স ফর্মালিজম ওই বই দেখলে তোমরা দেখবে যে 4টা টার্মের একটা ম্যাট্রিক্স, ছোট ছোট করে ম্যাট্রিক্সগুলো গুণ করে 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 নিয়ে আসে। এরকম গুণ করতে করতে লাস্ট যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সের কম্পোনেন্টগুলো থেকে চাইলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বের করা যায়। এটা হচ্ছে স্ক্যাটারিং ম্যাট্রিক্স, ঠিক আছে। বাট এখানে অসুবিধাটা হচ্ছে এটা দিয়ে শুধু ট্রান্সমিশন ম্যাট্রিক্স, ট্রান্সমিশন কোএফিসিয়েন্টই বের করতে পারবে এবং অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। কিন্তু এনএজিএফ এর সুবিধা হচ্ছে, এনএজিএফ শুধুমাত্র যে ট্রান্সমিশন ম্যাট্রিক্স না, আমাদের ওই এনএজিএফ ফর্মালিজমে যেটা বললাম, ওই যে চার্জটা ক্যালকুলেশন, এগুলোর জন্য এডিশনাল ফর্মুলা জি এর রেসপেক্টে করা আছে। মানে গ্রিনস ফাংশনের জি যদি জানি আমি, সেটার রেসপেক্টে আমাদের শুধু টি না, এন, ডস, অনেক কিছুই বের করা যায় আর কি, যেগুলোর ফর্মালিজম অলরেডি আমাদের জানা আছে। তার মানে আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র ক্যালকুলেট করতে হবে যে জিটা কিভাবে ক্যালকুলেট করে, বা এই শোডিঞ্জার ইকুয়েশনের জন্য এই গ্রিনস ফাংশনটা আসলে কি। শোডিঞ্জার ইকুয়েশনের জন্য গ্রিনস ফাংশনটা এখানে আসলে তো এটা কাটা পড়ে গেছে, এখন বোঝা যাচ্ছে মনে হয়।
এই যে জিটা দেখছো ই, এই ই কি, ই হচ্ছে কি আমাদের ব্যারিয়ারের যেই ইনপুট এনার্জি, মানে এটা তোমার তোমার ইনপুট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তুমি ক্যালকুলেট করবে। কারণ ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট যখন আমরা ক্যালকুলেট করি, কি ক্যালকুলেট করি? টি ভার্সেস ই ক্যালকুলেট করি, তাই না? এই এক্সিসে থাকে টি আর এই এক্সিসে থাকে ই, মানে কোন এনার্জিতে আমার ট্রান্সমিশন কত। তো এই ইটা হচ্ছে সেই ই যেটা সুইপ হবে। আই জিরো প্লাস, এটা হচ্ছে আই হচ্ছে কি আমাদের কমপ্লেক্স নাম্বার, জিরো প্লাস এটা খুব একটা স্মল কোয়ান্টিটি, সাধারণত একটা -20 30 কিছু একটা ধরলেই হয়। এটা ইমাজিনারি নাম্বার এখানে অ্যাড করতে হয়, ঠিক আছে? এটা নিউমেরিক্যাল কারণ আছে এটার ডিটেলস আমি যাব না। এইচ চ্যানেল মানে চ্যানেলের হ্যামিল্টনিয়ান, যেটা আমরা অলরেডি জানি। এটা সেমিকন্ডাক্টরের হ্যামিল্টনিয়ান কিভাবে ক্যালকুলেট করতে জানার কথা তোমাদের, আগেও দেখিয়েছি আমি। দুইটা এডিশনাল টার্ম আসছে এই ম্যাট্রিক্সের, এগুলোকে সেলফ এনার্জি ম্যাট্রিক্স বলে, সিগমা দিয়ে প্রকাশ করে, সিগমা 1 সিগমা 2। একটা হচ্ছে গিয়ে লেফট ইলেকট্রোড, একটা হচ্ছে রাইট ইলেকট্রোড, যেটা যেইভাবে ধরো আর কি, মানে এটা একটা সোর্সের, একটা হচ্ছে ড্রেইনের, ঠিক আছে? এই টোটাল এই পুরো জিনিসটাই কিন্তু ম্যাট্রিক্স অপারেশন। এই ম্যাট্রিক্সটা বের করে সেটাকে ইনভার্স করতে হয়, এই হচ্ছে গিয়ে গ্রিনস ফাংশনটা, ঠিক আছে? সো শোডিঞ্জার ইকুয়েশনের গ্রিনস ফাংশন কিভাবে বের করবো? শোডিঞ্জার ইকুয়েশনের হ্যামিল্টনিয়ান যেটা অলরেডি তোমাদের কাছে জানা আছে। ই তো ইনপুট, এটা একটা ম্যাট্রিক্স আকারে, ইউনিটি ম্যাট্রিক্স আকারে ইনপুট দিতে হবে আর কি, ঠিক আছে? ই ইনপুট দেওয়া মানে কি, তোমাকে ওই যে ডায়াগোনাল বরাবর ই থাকবে, বাকি সব জিরো। ই ডায়াগোনাল বরাবর ই প্লাস ওই যে আই জিরো, এই টার্মগুলো দিতে হবে, ঠিক আছে? আর তার মানে বাকি থাকে হচ্ছে গিয়ে সিগমা 1 আর সিগমা 2, এই দুইটা টার্ম বের করা। এই দুইটা টার্ম যদি বের করতে পারি তাহলে হচ্ছে গিয়ে ইনভার্স করে আমরা গ্রিনস ফাংশন বের করতে পারবো ফর শোডিঞ্জার ইকুয়েশন। ডিফাইন এখন এটা কোত্থেকে আসছে, এটা ওই ম্যাথমেটিক্স এত ডিটেলস আমাদের যাওয়ার দরকার নেই, মানে এই ইকুয়েশনটা কোত্থেকে আসছে। বাট দিস ইকুয়েশন অনলি অ্যাপ্লিকেবল ফর শোডিঞ্জার ইকুয়েশন, মানে শোডিঞ্জার ইকুয়েশনে হ্যামিল্টনিয়ানের সাথে তার গ্রিনস ফাংশনের রিলেশনটা এখানে দেখানো আছে, ঠিক আছে? এটা যদি বের করি তাহলে বাকি জিনিসপত্র যে দেখাইলাম, বাকি জিনিস হচ্ছে গিয়ে তোমার ট্রান্সমিশন, বাকি জিনিস আপাতত আমরা, ঠিক আছে, অন্যগুলো না বের করি, ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট কিভাবে বের করা যায় সেটা। তো ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করতে গেলে জি এবং তার কনজুগেট বের করা লাগে, সেটা ঠিক আছে। এই দুইটা কি, গামা 1 গামা 2, গামা 1 গামা 2 দেখো ওই যে সিগমা 1 সিগমা 2 রেসপেক্টে সেটাও ডিফাইন করা আছে, ঠিক আছে? এগুলো জাস্ট ম্যাট্রিক্স অপারেশন, ম্যাটল্যাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে 1-2 লাইনের ব্যাপার আর কি। সো এই সিম্পল কয়েকটা ইকুয়েশন দিয়েই দেখো চাইলে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করা যায়, এবং এটা ফুল সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নেই। এইটার একটা ইমপ্লিমেন্টেশন এখানে আমার পেপারে দেখো স্লাইডে দেওয়া আছে, পিআরবির ফিজিক্যাল রিভিউ বির একটা পেপার দেওয়া আছে 2004 এর পাবলিশ করা। এইখানে 1D 2D 3D মানে ফর্মুলেশন, এই কিসের ফর্মুলেশন দেওয়া আছে? এই সেলফ এনার্জি গুলা, মানে বাকিগুলো তো আর দেওয়ার কি, ইনপুট বাইর করা, মানে জি বের করা ক্যালকুলেশনের মধ্যেই শুধু একটাই ক্যাচার, সেটা হচ্ছে কি তোমার ঝামেলাটা হচ্ছে শুধুমাত্র সিগমা 1 সিগমা 2 কিভাবে বের করবা। সো এই ফর্মুলেশনটা ওখানে দেওয়া আছে, আরো ইজিলি দেওয়া আছে অ্যানালিটিক্যাল সলভ হিসেবে। যদি 1D সিস্টেমের জন্য সুপ্রিয় দত্তের বইয়ে কোড সহ দেওয়া আছে ম্যাটল্যাবের, ঠিক আছে? মানে এখন আমি এতটুকু বুঝালাম, তো এখন তোমরা সুপ্রিয় দত্তের বইটা দেখলে আসলে বুঝবা যে ওখানে আসলে কি করছে। সো 1Dর জন্য এই ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট কিভাবে বের করে সুপ্রিয় দত্তের বইয়ে সেটা করা আছে, বাট সেটা একটা অল্টারনেটিভ ফর্মুলেশন এখানে দেওয়া আছে। আর আমি তোমাদেরকে কিছু হিন্টস দিয়ে আর কি তোমার এই সিগমা কিভাবে কোডিং করে কোডটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমি এগুলো বুঝাবো না। মানে দেখো সিগমা কিভাবে বের করেছি, সেলফ এনার্জি কিভাবে বের করে আর কি, ঠিক আছে? সেলফ এনার্জি ফাংশনটা এখানে আমি পুরোপুরি ডিফাইন করি নাই, একটু রিসার্চের জন্য রেখে দিয়েছি। বাট এই জি এটা জাস্ট এক লাইন, ইনভার্স ফাংশনটা ইউজ করলে জি বের হয়ে গেল। তারপরে গামা, ওই যে গামা লেফট রাইট মানে গামা 1 গামা 2 বলেছিলাম, এক লাইন। তারপরে টি বের করা, ও আচ্ছা টি এর এই এটা বুঝাই নেই, টির আগে যে টি আর লেখা এটা হচ্ছে কি ট্রেস, ঠিক আছে? এটা হলো ম্যাট্রিক্সের একটা অপারেশন। ট্রেস বের করা মানে কি, এই যে ট্রেসের ভিতরে যে টার্মগুলো, এগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে সবগুলা ডায়াগোনাল যোগ করতে হয়, এটা হচ্ছে ট্রেস। তার মানে ম্যাট্রিক্সটা যাই হোক না কেন, ডায়াগোনাল সব গুণ করার পরে তো কিছু ডায়াগোনাল এলিমেন্ট আসবে, এগুলো সবগুলো যোগ করলে যে ভ্যালুটা, সেটা হচ্ছে কি ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট। সো তুমি একটা করে ই ইনপুট দিবা, আর এই ম্যাট্রিক্সটা, এই চারটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বের করলে তার এই ডায়াগোনাল সবগুলো এলিমেন্ট যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি টোটাল ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট ফর দ্যাট পার্টিকুলার ই। এইভাবে হচ্ছে কি লুপটা ঘুরে আর কি। তো এখানে আমি যতটুকু
এই এই যে এটা হচ্ছে গিয়ে টিটা বের করে দেখিয়েছি আর কি, ঠিক আছে। সো এই যে টিটা, এই টিটার এই এখানে আমি কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, শুধুমাত্র সেলফ এনার্জির ফাংশনটা এখানে দেই নেই আর কি। তো সেলফ এনার্জি কিভাবে বের করতে হয়, এই হচ্ছে গিয়ে সেলফ এনার্জি বের করার ফর্মুলেশন, সেটা হচ্ছে গিয়ে ওই পেপার অনুসারে, ঠিক আছে। এই পেপারে এটা ডিটেলস বলা আছে। বাট তোমরা চাইলে, যে আমি বললাম সুপ্রিয় দত্তের এই সেলফ এনার্জি বাইর করার জন্য ছোট্ট একটা ফর্মুলাই দেওয়া আছে, একেবারে ফুল কোডটাই করা আছে, সুতরাং সেখান থেকেও তোমরা নিতে পারো আর কি চাইলে। বাট আমি ওই এই পেপারটা থেকে এখানে কোডটা করা আছে, দুইটা একই জিনিস দিবে আর কি। তো বেসিক্যালি সেলফ এনার্জি, আমাদের ফ্লোটা কি হবে, তোমাদের সেলফ এনার্জি বের করতে হবে। সেলফ এনার্জি মানে কোনটাকে বোঝাচ্ছে, ওই যে সিগমা দুইটা টার্ম বের করতে হবে, দুইটা টার্ম বের করতে হবে। তারপরে তুমি হচ্ছে গিয়ে টোটাল জিটা বের করবা। এই যে এই সেলফ এনার্জি বের করা মানে এই যে এই দুইটা লাইন আর কি। আমার ওখানে একটা ফাংশন লেখা ছিল, সেটা আমি এখানে দেখাই নিই আর কি। তো এখানে এই জিটা বের করে ইনভার্স, এই যে ইনভার্স ফাংশন আগে দেওয়া আছে, ইনভার্স হয়ে গেল, আমার জি বের হয়ে চলে আসছে। যেহেতু জি জানি, আর বের করতে হবে গামা এল। গামা এল বের করার জন্য যে সিগমা 1 মাইনাস সিগমা 2 সাথে একটা আই আই মাল্টিপ্লাই করা আছে, এটা হচ্ছে 1। তার মানে ওই যে এই টার্মটা ইমপ্লিমেন্ট করেছে আর কি, যে আই ইকুয়াল টু সিগমা 1 মাইনাস সিগমা, যেটা, ঠিক আছে। এই কনজুগেট বের করা খুবই ইজি আমাদের কোডিং এ। জাস্ট একটা ওই যে ইয়ের মতো, এটা কি বলে, বার এরকম, মানে এটা এটা যদি জি হয়, এটা যদি জি হয় কোডের মধ্যে এটা দিলেই হচ্ছে কি তোমার ওই যে ড্যাগার বের করা, যেটা আর অ্যাডজয়েন্ট, ঠিক আছে। সো এখান থেকে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট চলে আসবে। এখানে দেখো ডেনসিটি অফ স্টেটস আমি দেখিয়েছি যে কোডের মধ্যে আছে, এটা আমি আলাপ করিনি, নেক্সট দিন আলাপ করবো, কারণ ফুল সলিউশনটা দেখাবো। তো মানে জি রেসপেক্টে ওই চ্যানেলের ডস বের করা যায়, ডস বের করা যায় দেখে আসলে এখান থেকে চার্জও বের করা যায়। তো এই ফর্মুলাগুলো আমি নেক্সট দিন একটা পেপার, একটা রিসার্চ পেপার থেকে একটু ফুল লুপটা দেখাবো আর কি, ঠিক আছে। এমনি এক্সপ্লেন করে যে সেম সেলফ কনসিস্টেন্ট সলিউশনটা যদি একটা সিস্টেমের জন্য, যেখানে ড্রেন সোর্স ভোল্টেজ দেওয়া থাকবে, গেট ভোল্টেজ দেওয়া থাকবে, তাহলে তার ফুল অ্যানালাইসিস, সিভি ক্যারেক্টারিস্টিক্স, আইভি ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করার জন্য প্রসিডিউরটা কি হতে পারে, ঠিক আছে। এটা আমি নেক্সট দিন আলাপ করব। এরপর তোমরা চাইলে নিজেরা ইমপ্লিমেন্ট করলে করতে পারো, না করলে নাই। যদি তোমরা কোনো টিকেট ইউজ করো, বেসিক্যালি ইন্টারনালি তাই করবে আর কি তারা ভিতরে ভিতরে। 1D 2Dর জন্য নিজেরা করাটাও খুব ডিফিকাল্ট কিছু না আর কি। 3Dতে গেলে যেটা হয় কি, নিজেরা করতে গেলে অনেকগুলো নিউমেরিক্যাল ইস্যু আছে, যেগুলো কমার্শিয়াল সফটওয়্যারে এলিমিনেট করে দেওয়া আছে আর কি, ঠিক আছে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এখানে এক্সাম্পল দেওয়া আছে আর কি, ওই যে তোমার ট্রান্সমিশন কোএফিশিয়েন্টের আউটপুট আর কি, ওগুলো করলে কি আসবে থিওরিটিক্যাল। এই পার্টিকুলারলি যেমন এটা তোমরা ইমপ্লিমেন্ট করতে চাইলে, ফর এক্সাম্পল ওই যে কাসাপের বইয়ে যেটা বললাম, সেটাই তোমরা এটা দিয়ে করে দেখতে পারো আর কি। কাসাপের বইয়েরটা তো অ্যানালাইটিক্যাল ইকুয়েশনটা দেওয়াই আছে, তো সেটা তুমি কোড দিয়ে নিজিপ দিয়ে করে দেখতে পারো আর কি, যে তোমার আসে কিনা, ঠিক আছে। এগুলো নর্মালি কোয়ান্টাম ফেনোমেনা কোর্স আমি অ্যাসাইনমেন্ট হিসাবে দেই, বাট যেহেতু আমাদের এই কোর্সের ভলিউম একটু বেশি, আমাদের ওই ডিএফটি এবং মলিকুলার ডাইনামিক্স নিয়েও কাজ করতে হবে, সো আমি এগুলোর উপরে আসলে এত অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, ঠিক আছে। বাট এটা প্র্যাকটিস করতে চাইলে তোমরা এই জিনিসটা করে দেখতে পারো আর কি, যে এনইজিপ দিয়ে এটা করলে কি আসবে, আর অ্যানালিটিক্যাল ইকুয়েশন তো ওখানে দেওয়াই আছে। প্লাস আরেকটা ভেরিয়েশন যেটা বললাম, যদি তোমার এখানে M1 M2 তিন রিজনের মাস যদি ইফেক্টিভ মাস ডিফারেন্ট হয়, তাহলে অ্যানালিটিক্যাল ইকুয়েশনগুলো কি আসবে। তো কোড করলে আসলে এম এর ভ্যালু চেঞ্জ করা তো কোনো ব্যাপারই না, কারণ কোড করলে এমনিতেই তোমার তিন রিজনে তিনটা মাস ধরেই নিতে হবে, বাট তিনটা সমান আসবে আর কি, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন না স্যার, স্লাইডগুলো স্যার একটু আমাদেরকে আপলোড করে দিন স্যার, ফাইল সেকশনে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকে এগুলো এখনই করে দিব সবগুলো, ঠিক আছে। লাস্টে কোনটা দেওয়া আছে, আগের সবগুলো দেওয়া আছে না?
ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। স্যার